বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাবার সাথে কবে কথা হয়েছে তোমার? আমার দর্শক, আবারও চলে এসেছি একজন লড়াকু যোদ্ধার গল্প নিয়ে। আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে যাব তার কাছে, কেননা এই সময় কথা নয় স্মৃতিচারণ হবে। তো আমরা যাচ্ছি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দয়া ভালো আছে। ভাই, ছোট্ট করে আপনার পরিচয়টা একটু দর্শক। আমি মোহাম্মদ লতিফুর রহমান লুসাদ। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। প্রথমেই জানতে চাচ্ছি, গত জুলাইয়ের আগে বাংলাদেশের প্রেক্ষিতে আপনার অবস্থান বা কেমন ছিলেন আপনি? আসলে গত জুলাইয়ের আগ পর্যন্ত যে সময়টা গেছে এটা খুবই সাধারণ একটা সময় গিয়েছে। তখন আমরা চিন্তা করতেছিলাম যে ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতাম, পড়াশোনা করতাম, ফ্রেন্ড সার্কেলে আড্ডা, মানে একজন নর্মালি ভাবে চলাফেরা করছি আমরা। কোনো এখন যে বিষয়টা হয়ে দাঁড়াইছে যে এখন কোনো কিছু হলে চিন্তা করতে হয়, ভাবতে হয়, দেশ নিয়ে চিন্তা করতে হয়, তখন ওই জিনিসটা ছিল না। নর্মালি আমরা জীবনযাপন যেভাবে যায় একজন সাধারণ শিক্ষার্থী সেভাবে যেতেছি। কি আন্দোলনে কিভাবে জড়িয়ে গেলেন বা এটা কেন করলেন? দেখেন, যখন কোটা আন্দোলনটা যখন শুরু হয়, তখন একটা পর্যায়ে যখন হলো 14 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যারা তারা চিন্তা করি যে আমাদের এই যে দুর্ঘটনা বা যে ধরনের অন্যায় অবিচার করা হচ্ছে এবং ছাত্রলীগ পুলিশ বাহিনীর দ্বারা আমার ভাইদের উপরে আক্রমণ করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই আন্দোলনে নামবো এবং আমরা আমাদের ভাইদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির সাথে একমত প্রকাশ করবো। সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনে নেমে আসা। আন্দোলনের এমন কোন বিশেষ মুহূর্ত বা মুহূর্তগুলো যেগুলো এখনো স্মৃতিচারা দিয়ে ওঠে বা এখনো শরীরের লোম দাঁড় করিয়ে দেয়? আসলে আন্দোলনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিনই স্মৃতিচারণ। বিশেষ করে যখন 18 তারিখ আমি যখন গুলিবিদ্ধ হয়ে উত্তরা বিএনএস সেন্টারে, তখন আমি হসপিটালে ছিলাম। তো হসপিটাল থেকে যখন আমি ট্রিটমেন্ট করার পর যখন যেই মর্মান্তিক যে হসপিটালে যে ঘটনাগুলো ঘটেছে, সেই জিনিসগুলো যখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তখন কিন্তু আমরা এখনো পর্যন্ত ঘুমাতে পারি না। কারণ সেই দিনগুলো, সেই রাতগুলো আসলে এখনো আতঙ্কিত ভাবে ভিতরে কাটে। বিশেষ করে সেই সময় যে সহযোদ্ধা হারানোর যে স্মৃতিগুলা, একসাথে একই পাশে দাঁড়িয়ে যখন আমরা আন্দোলন করছি, আমার পাশে আমার ভাইটি আজকে নিহত, সে নেই এই পৃথিবীতে। এই যে বিষয়গুলো না, এগুলো আসলে আমরা এখন পর্যন্ত সে মনে করলে রাতে ঘুমাতে পারি না আমরা। কোন স্পটে বেশি আন্দোলন করা হয়েছে? আমার বেশিরভাগ উত্তরাতে আন্দোলন করা হয়েছে। তার পরবর্তীতে আমি আন্দোলন সংগ্রাম করি আপনার বসুন্ধরাতে। কোন জায়গায় আন্দোলনের পরিস্থিতিটা কেমন ছিল? সবথেকে ভয়াবহ পরিস্থিতি ছিল উত্তরাতে। আমি যেখানে উত্তরাতে সেখানে, তারপরে যাত্রাবাড়ি এবং মিরপুরে খুব ভয়াবহ একটা গেছে। বিশেষ করে উত্তরা এবং যাত্রাবাড়িতে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনার কি মনে হয়, এই যে এত কষ্ট গুলি খেলেন, সুস্থ হলেন, এই যে আন্দোলনটা করলেন, আন্দোলনটা কতটুকু সফল হয়েছে মনে হয়? দেখেন, আমরা আন্দোলন করছিলাম দেশে একটা পরিবর্তন, একটা চেঞ্জ এর জন্য, যে এই দেশটি আসলে পরিবর্তন হওয়া দরকার। দেশের রাজনৈতিক চিন্তা ভাবনা সকলের মধ্যে যে পরিবর্তনটা, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ফ্যাসিবাদী মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা একটা আন্দোলন করেছিলাম। এই আন্দোলন প্রেক্ষাপট থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত আশাবাদী যে বাংলাদেশের যে রাজনৈতিক যে ব্যাখ্যাটা বা রাজনৈতিক যে পট পরিবর্তন, সেটা অবশ্যই পরিবর্তন। আমরা এখন পর্যন্ত অনেকে আছেন যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সাথে যোগদান করেনি, বা আমার মতো অনেক সহযোদ্ধা আছে যারা এখনো চিন্তা করছেন যে তারা আসলে কি করবে। দেখেন, আমরা চিন্তা করছি যে আমাদের আন্দোলনটা কিন্তু একটা সিস্টেমের উপর বেসিস করে পরিবর্তন হয়েছে। বাংলাদেশের সংবিধান যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু একটি ফ্যাসিস্ট মোটিভ অনুসারে সামনের দিকে রান করতেছিল। সেই সিস্টেমটা পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করছি। এই জায়গা থেকে আমরা চিন্তা করি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, সেই জায়গা থেকে আসলে আমরা চিন্তা করি যে সেই জায়গা থেকে কখনোই আসলে ওই ইয়াটা হবে না। আপনি ফ্যাসিস্টের কথা বললেন, ফ্যাসিস্ট স্বৈরাচারের মতো যদি আবার কোনো স্বৈরাচারী মাথা নাড়া দিয়ে ওঠে, আপনাদের পদক্ষেপ কি? দেখেন, আমরা এই জেনারেশন, আমরা অন্যায় সহ্য করতে পারবো না। আমাদের এই জেনারেশন থেকে কিন্তু অন্যায়ের প্রতিবাদটা গড়ে উঠছে। তো এই যে ফ্যাসিস্ট যদি আবারও কোনোভাবে মাথা চাড়া দিয়ে আসার চেষ্টা করে, তাহলে অবশ্যই আমরা যারা রাজপথে ছিলাম তারা আবারও রাজপথে নেমে আসবো এবং আবারও ফ্যাসিবাদ মুক্ত করবো বাংলাদেশ। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা কি বা কি প্রত্যাশা করছেন?
আমি ভবিষ্যৎ বাংলাদেশ বলতে আমি চাই যে আমার দেশটা অনেক সুন্দর হোক এবং আমরা দেশ এবং অন্য বিশ্বে যে ইউরোপ বা হচ্ছে আমেরিকার মতো একটা উন্নয়নশীল দেশ হোক। আর আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি মানুষের কিছু ভিন্ন ধরনের পরিবর্তন আর মানসিক পরিবর্তন চলে এসেছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি নতুন বাংলাদেশ অনেক সুন্দর এবং অনেক উজ্জ্বলপূর্ণ হবে। আপনি নাগরিকের কথা বলেন, তারা তো নিজেদের ভোটাধিকার সম্পর্কে সচেতন নয়, তো দেখেন বাংলাদেশে হচ্ছে 2000-এর পরের থেকে 90 দশকের পরের থেকে যে ভোট যে কারচুপিটা হয়েছে সেই জায়গা থেকে মানুষ আসলে ভোট কেন্দ্রে যাওয়ার যে নিশ্চয়তা বা যে সাহসটা সেটা হারিয়ে ফেলেছে। কিন্তু অনেকে দেখছে যে তার সে ভোট কেন্দ্রে যেয়ে তার ভোট হয়ে গেছে। তো এই জায়গা থেকে আসলে মানুষ ভোট কেন্দ্রে যায় বা ভোটার অধিকার সে হারিয়ে ফেলেছে। এইটাই আমি বললাম যে একজন নাগরিকের যে ভোটার অধিকার সেই অধিকারটা নিশ্চিত করতে হবে, নাগরিকের সকল অধিকার নিশ্চিত করতে হবে যে কোনো সরকারকে। জনতার এবং দর্শকের উদ্দেশ্যে একটি কথা বলবো যে দেশ বাঁচাতে এবং দেশের যে পরিস্থিতি সর্বসময় আমরা একসাথে ছিলাম, আমরা একসাথে থাকবো এবং যে কোনো দেশে যে কোনো পরিস্থিতিতে সবাইকে আমাদের সবার সাথে পাশে থাকতে চাই। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ভাইয়ার কথা, এরকম ঝড় বৃষ্টি রোদ পুড়ে আমরা আন্দোলন করেছি এবং আমরা তাদের কথা শুনছি। এরকম আরো আমরা অনেক কথা এবং স্মৃতিচারণ করবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।